নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমির রূপরেখা বদলে দেবে বিএনপি। বড় শিল্পের বাইরে উদ্ভাবনী উদ্যোক্তাদের জায়গা দিতে চায় এই দলটি। আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে। এই লোকগুলোকে আমরা ইকোনমিক কর্মকাণ্ডের সাথে ইনশাআল্লাহ নিয়ে আসবো, যাতে তারাই অংশীদার হয়, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আইপিএল বিতর্কে প্রভাব পড়বে না বাংলাদেশ ভারত বাণিজ্যে, উপদেষ্টা বললেন উদার বাণিজ্যে বিশ্বাস করে ঢাকা। ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেকটাই কমবে জানিয়েছেন গভর্নর। বছরে রাজস্ব আদায় বাড়বে প্রায় 1.5 লাখ কোটি টাকা। সরকারের সব পর্যায়ে তথ্য উপাত্ত ঠিকমতো পাওয়া যায় না, মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। ডিজিটাল সেবায় কমবে পে অর্ডারের ঝুঁকি। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমি এই নতুন শব্দবন্ধ সামনে আনতে চায় বিএনপি। সোজা করে বললে চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ এবং উদ্যোক্তাদের জায়গা দিতে চায় এই দলটি। প্রযুক্তি নির্ভর কাজ, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সবই থাকবে এই তালিকাতে। পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেওয়ার পক্ষে দলটি। দাবি, ব্যাংকের উপর এত চাপ দেওয়া যাবে না, বড় বড় প্রকল্পের টাকা আসবে পুঁজিবাজার থেকে, আর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম টানবে ডিজিটাল নজরদারি। 1991 সালে ক্ষমতায় এসে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যের ধারণা ভাঙে বিএনপি। বেসরকারি খাত খুলে দেওয়া হয়, বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে, সহজ হয় আমদানি রপ্তানি নীতি। তখন থেকেই দেশের অর্থনীতি একটু করে গতি পায়। 4 থেকে 5% ঘরে ঘোরাফেরা শুরু করে জিডিপির প্রবৃদ্ধি। যদিও রাজনীতির টানাপোড়েনে সেই গতি বারবার ধাক্কা খেয়েছে। প্রায় 30 বছর পর আবারও জনগণের কাঠগড়ায় অর্থনীতি। অর্থ পাচার থামেনি, খেলাপি ঋণ বেড়েই চলেছে, বাজারে সিন্ডিকেটের জোরালো দাপট। আগের সরকার এসব সামলাতে পারেনি, এই অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান প্রশাসন সংস্কারের কথা বললেও সেই কাঙ্ক্ষিত গতি নেই। এমন বাস্তবতায় বিএনপি বলছে আবার বাজারমুখী পথে ফিরতে হবে। তবে এবার শুধু বড় শিল্প নয়, ক্ষমতায় গেলে নজর থাকবে কর্মসংস্থানে, সামনে আসবে উদ্ভাবনী স্টার্টআপ, প্রযুক্তি নির্ভর পেশাদার আর ছোট উদ্যোক্তারা। পুঁজির যোগান বেশি পাবেন এসএমই উদ্যোক্তারা। অর্থনীতিতে প্রত্যেক গোষ্ঠীকে যে ইন্টিগ্রেট আমাদেরকে করতে হবে, এটাই কিন্তু জিডিপি। খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে জিডিপি হয় না, এটাকে বলে ওরা ক্রিয়েটিভ ইকোনমি। না, আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে। এই লোকগুলোকে আমরা ইকোনমিক কর্মকাণ্ডের সাথে ইনশাআল্লাহ নিয়ে আসবো, যাতে তারাই অংশীদার হয়, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, তারা আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। নতুন নতুন রেকর্ড ছুঁয়েছে খেলাপি ঋণ, অথচ বড় ঋণের বিকল্প ব্যবস্থা তৈরি হয়নি। পুঁজিবাজারে মানুষের ভরসা কম, তাই বিএনপির ভাবনায় বন্ড মার্কেট চালু করা জরুরি। আর ব্যাংকের নজরদারি থাকবে শুধুই বাংলাদেশ ব্যাংকের হাতে। ফাইন্যান্স মিনিস্ট্রিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থাকার কোনো সুযোগই নেই, এটা থাকবে বাংলাদেশ ব্যাংকের অধীনে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওভারঅল আর্থিক খাতের আপনার ওয়াচডগ, মনিটর করে ওয়াচডগ। সুতরাং কিছু আপনি অর্থ মন্ত্রণালয় নিয়ে যাবেন, কিছু বাংলাদেশ ব্যাংকে দেবেন, তাহলে তো এটার কোনো ওভারঅল আপনার যে স্বচ্ছতার মাধ্যমে এটা যে ওয়াচডগের আন্ডারে পরিচালিত হবে, সেটা তো থাকতো না। প্রশ্ন ছিল বাজারে সিন্ডিকেট কিভাবে ভাঙবে। বিএনপির এই সিনিয়র নেতার জবাব, প্রযুক্তি এখানে আসল চাবিকাঠি। কৃষক থেকে ক্রেতা, পুরো সাপ্লাই চেইনে অপ্রয়োজনীয় দালাল কমাবে ডিজিটাল সেবা। যাতে একটা ফার্মার সরাসরি মার্কেটিং করতে পারে, এগুলো আজকাল টেকনোলজিতে আপনার বিভিন্নভাবে এগুলো চলে আসছে। ফার্মারদের হাতেও এগুলো আছে এখন আজকাল। তাকে যদি আপনি কানেক্ট করেন মার্কেটের সাথে সরাসরি, দেখবেন আপনি ওখানেও কষ্ট করে যাবে। আপনার আইন শৃঙ্খলার মাধ্যমে যে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, তারপরে আপনার ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেসের যে এলিমেন্টগুলো আছে, আপনাকে প্রত্যেকটাকে অ্যাড্রেস করতে হবে। অর্থনৈতিক সংস্কারে এসব ভাবনা সহ একগুচ্ছ নতুন ধারণা প্রাধান্য পাচ্ছে বিএনপির নতুন বাংলাদেশ বিনির্মাণে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইপিএল বিতর্কের প্রভাব পড়বে না বাংলাদেশ ভারত বাণিজ্যে, সচিবালয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
তিনি বলেছেন, কিছু ক্ষেত্রে আমদানি কমেছে, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে সেরকম প্রভাব পড়েনি। উদার বাণিজ্যে বিশ্বাস করে ঢাকা, তাই সব দেশের সাথেই বাণিজ্য করতে চায় তারা। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন যে শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্যে আরও সহজ করার জন্য আমদানি নীতি সংশোধন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে ভারত আমদানি বন্ধ করেছে, এর জন্য রফতানি কমেছে। আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেকটাই কমবে। বছরে রাজস্ব আদায় বাড়বে তখন 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। সকালে ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর শরিয়া আইন না মানার কারণেই মূলত ইসলামী ব্যাংকের এই করুণ পরিণতি বলেও মন্তব্য করেছেন তিনি এ সময়। দিন দিন বাড়ছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম। সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে এই সেবা। নগদ লেনদেন, কেনাকাটা ছাড়াও বিভিন্ন ধরনের বিল পরিশোধ হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সারা দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক আছে 14 কোটি 22 লাখের বেশি। এর মাধ্যমে মাসে লেনদেন 1.5 লাখ কোটি টাকার উপরে। ইসলামী ব্যাংকের এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, জনপ্রিয়তা থাকলেও নগদ লেনদেনে উচ্চ ফি মোবাইল ব্যাংকিং সম্প্রসারণের প্রধান অন্তরায়। তাই টাকা স্থানান্তরের বদলে এটিকে কেনাকাটার মূল্য পরিশোধে ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সব পর্যায়ের লেনদেনে কিউআর কোড ব্যবহার জনপ্রিয় করতে হবে। আমরা এখন পর্যন্ত ভারত, নেপাল বা ভুটানের মতো আমরা আমাদের রিটেল কাস্টমার মানে রিটেল স্টোর লেভেলে কেনাবেচা যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা পেনিট্রেট করতে পারিনি। প্রত্যেকটা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান কিউআর কোডের মাধ্যমে এটার মধ্যে ইন্টিগ্রেট করে নেওয়া। এই জায়গাটাতে কিন্তু এখনও আমাদের কেউই সেইভাবে পেনিট্রেট করতে পারেনি। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার চেষ্টা করছে। এজন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস এর মধ্যে চালু করা হয়েছে আন্তঃলেনদেন ব্যবস্থা। ক্যাশলেস সোসাইটি হলে দুর্নীতি কমে আসার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। শরিয়া আইনের মূলনীতি সঠিকভাবে অনুসরণ না করায় ইসলামী ব্যাংকগুলো সংকটে পড়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি বলবো ইসলামিক, কিন্তু কাজ করবো যে কোনোভাবে হোক হয়ে যাক, আমার লাভটা আসলেই হলো, সেটা হলে হবে না। আমাকে নীতির সাথে, আমার কথার সাথে আমার কাজের মিল রাখতেই হবে। বলেছি যে আমাকে তার টাকা আমি ইসলামিক পদ্ধতিতে আমি বিনিয়োগ করব, তাহলে সেইভাবেই বিনিয়োগ করতে হবে, অন্য কোনোভাবে না। কাজে শরিয়া প্রিন্সিপালসগুলো স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে। যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু ইসলামী ব্যাংকগুলোর ফেলিওর হওয়ার কোনো উপায় থাকে না। পরে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশের রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সব পর্যায়ে তথ্যপত্র ঠিকমতো পাওয়া যায় না। কেউ ডিজিটাল হয়েছে, কেউ হয়নি। অনেক দফতরে ম্যানুয়াল বা ডিজিটাল কোনো তথ্যই রাখা হয় না। এর নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক দক্ষতায়। অনলাইনে কর পরিশোধ বিষয়ক সভায় এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ডিজিটাল সেবায় পে অর্ডারের ঝুঁকি কমবে। কর্পোরেট প্রতিষ্ঠানের কর পরিশোধ আরও সহজ করতে এমএফএস ব্যবহারের সুযোগ পাবেন উদ্যোক্তারা। বিকাশের অনলাইন মার্চেন্ট ওয়ালেট ব্যবহার করে এই রাজস্ব পরিশোধ করা হবে। এনবিআরে ডেমনস্ট্রেশনের মাধ্যমে নতুন ব্যবস্থা চালু করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন যে বড় অঙ্কের লেনদেনের এই সুবিধা চালু হলে উৎসে করও এমএফএস এর মাধ্যমে জমা দেওয়া যাবে। এ ব্যবস্থায় মোবাইল স্বচ্ছতা বাড়বে, তখন লেনদেনের সময়ও খরচ সবই কমবে। ডিজিটাল ট্রানজ্যাকশনের অনেক 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 সুবিধা। সবচেয়ে বড় সুবিধা হলো হচ্ছে রিয়েল টাইম এবং এটা নির্ভুল, এবং এটা টাকা পয়সা ক্যারি করার যে রিস্ক, সেই রিস্কটাকে
কমিয়ে দেয়। টাকা পয়সা যদি ক্যারি করার প্রয়োজনই না হয় এবং এটা যদি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয় তাহলে আমরা রিয়েল টাইমে পেয়ে যাই এবং এই রিস্কগুলো থাকে। শীতের প্রকোপ কম থাকাতে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলাতে ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। গেল 2 দিন সাপ্তাহিক ছুটি থাকাতে পণ্য বিক্রিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে সেখানে। আজও ভালো ব্যবসার আশা করছেন স্টল এবং প্যাভিলিয়নের কর্মীরা। এই বিষয়ে সেখানকার আরেকটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী জয়নাল আবেদিন জয় সেখানে আছেন। জয়, সকাল গড়িয়ে তো বিকেল হতে চললো, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ কতটা জমে উঠলো এবং ক্রেতাদের আসলে কোন কোন পণ্যের দিকে বেশি আগ্রহ দেখতে পাচ্ছেন সেখানে? আবহাওয়ার কারণে সকালে কিন্তু আজ ব্যবসায়ীদের প্রত্যাশার কথা আপনাকে জানাচ্ছিলাম। আমি আজ কর্মঘণ্টা শেষ হতে এখনো কিন্তু অনেকটা সময় বাকি। এর মধ্যে কিন্তু মেলায় বেশ সরব উপস্থিতি মানুষের দেখা যাচ্ছে, যে কারণে বলা যায় তাদের প্রত্যাশা অর্ধেক হলো কিন্তু পূরণ হতে চলছে বলা যায়। আরও কর্মঘণ্টা শেষ হলে আসলে বোঝা যাবে কি পরিমাণ মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তেও কিন্তু বিপুল পরিমাণ ক্রেতা দর্শনার্থী রয়েছে। আপনি জানেন যে বিকেলের এই সময়টাতে একটা মধ্যাহ্ন বিরতির মতো থাকে, তারপরেও কিন্তু আমার সামনে নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে প্রতিটি স্টল প্যাভিলিয়নে কিন্তু লোক সমাগম রয়েছে। এবং আমরা দেখছি যে আগে শেষ দিকে মেলাতে যেমন পণ্যের উপর মূল্য ছাড় দেওয়া হতো, এবার কিন্তু সেই সুযোগটি একেবারেই নষ্ট করছেন না ব্যবসায়ীরা। এবার শুরু থেকেই কিন্তু তারা প্রতিটা পণ্যতে মূল্য ছাড় দিচ্ছেন। আর এখন পর্যন্ত আমরা দেখেছি যে ঘর গৃহস্থালী বা সাজসজ্জার পণ্যের প্রতি একটা ঝোঁক রয়েছে, বিশেষ করে নারীদের গৃহস্থালী পণ্য এবং কার্পেট, ইরানি ঝাড়বাতি, এইসব পণ্যগুলো কিন্তু আকর্ষণ করছে। তাছাড়া ফার্নিচারের কিন্তু একটি চাহিদা আমরা দেখেছি। তাছাড়া সারা দেশে তীব্র গ্যাস সংকটের কারণে, এলপিজি গ্যাস সংকটের কারণে কিন্তু ইলেকট্রিক চুলা যেগুলো রয়েছে, বৈদ্যুতিক চুলাগুলো কিন্তু বিক্রি হচ্ছে বেশ। তাছাড়া খুচরো যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দিকেও কিন্তু ক্রেতাদের আকর্ষণ রয়েছে। আপনি দেখছেন যে খুচরো পণ্য কিন্তু অসংখ্য ক্রেতা দর্শনার্থী ঘুরে ফিরে দেখছেন এবং তারা কিন্তু সবাই কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছেন। স্মৃতি, জয়, অনেক ধন্যবাদ আপনাকে। সংকটের মুখে কক্সবাজারের লবণ চাষিরা একদিকে ন্যায্য মূল্য না পেয়ে গুনছেন তারা লোকসান, পেশাও ছাড়ছেন অনেকেই। অন্যদিকে আমদানির অনুমতি দেয় হতাশ চাষি এবং ব্যবসায়ীরা। তাদের সংখ্যা যে এতে দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে। ৩০ বছর ধরে লবণ চাষ করছেন কক্সবাজারের চৌফলদণ্ডি এলাকার এই চাষি। 3 ছেলে আর 4 মেয়ে সহ 9 জনের বড় সংসার। লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গত বছর আটকানি লবণ চাষে 3 লাখ টাকা লোকসান গুনেছেন। এখনও মাঠে 2000 মনের বেশি লবণ জমা। এ অবস্থায় বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্তের খবরে হতাশ তিনি। বৌনি যাই 150 টিয়া ফেরত দে, 150 টিয়া বেশি আরা ফুটাই নেবার 1,000 মাঠ কিলাতা আগিয়ে মানুষের লবণের মান নগরত তো আমার হাতে মাঠ গড়া পর কেঙ্গুজম গড়ত আছে যে তো গড়া তো পরিবার। অন্যান্য চাষিদের মুখেও অন্ধকার। লবণ উৎপাদনের খরচের সাথে বর্তমান বাজার মূল্যের বিশাল ফারাকে বিপাকে সবাই। আমরা কিভাবে পোষাবো? যদি আমরা পোষাতে না পারি তাহলে কিভাবে এই লবণ মাঠটা আমরা কি ধরে রাখবো? প্রতি বছর আরাতে লস আর দামন আর বেতন তো দিন পারে আর গিরছে। আমরা তো একদম এই লসে এমনি 2 মাস চলে গেছে, এমনি লস আরো লস হয়ে যাব। লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেকে পেশা ছেড়েছেন। মৌসুমের 3 মাস অতিবাহিত হলেও লোকসানের ভয়ে এখনও অনেক চাষি মাঠেই নামেননি। বছরে যদি গুণারি হইলে আর 5 বছর মাঠ গড়া সম্ভব না। নগরের দেড়ে কিলাদার গই লাগা লাগি জায়গা তুই তো মন হবে কোনো হন এবছর তুই মিলে আধা মিলি মাঠ করি বার তো লবণ আয় বলে হয়, মান নগরী বলে হর। এরই মধ্যে 2 শতাধিক প্রতিষ্ঠানকে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেয়ায় দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি চাষি, ব্যবসায়ী এবং কক্সবাজার অঞ্চলের মানুষের। এই লবণ আমদানিটা সম্পূর্ণ বন্ধ করা দরকার। এতে আপনার ফরেন কারেন্সিও নষ্ট হয় এবং আমাদের লোকাল চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়। এটা দেশদ্রোহী ছাড়া অন্য কেউ এই প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারে না। আমরা এই সিন্ডিকেটের কবল থেকে লবণ শিল্পকে বাঁচানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হাজার হাজার এখানে যে লবণ চাষিরা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে এবং লবণ চাষ থেকে এরা মুখ ফিরিয়ে ফেলবে। চাষিদের সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই লবণ আমদানি ঠেকানোর চেষ্টা করব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এক ধরনের পতন বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচক কিন্তু সকাল থেকেই কমেছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামেরও পতন হয়েছে। আজকে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু দিন শেষে প্রায় 58 পয়েন্টের মতো কমে গেছে এবং 4,939 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য দুটি সূচক ডিএসএস সূচক সেটিও 11 পয়েন্টের বেশি, কাছাকাছি 12 পয়েন্টের মতো কমেছে এবং মাত্র 998 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসি 30 সূচক যেটি, সেটি 1896 পয়েন্টে আছে, প্রায় 18 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 412 কোটি 28 লাখ টাকা শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 313টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে, মাত্র 38টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 41টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20-র কি অবস্থা। অরিয়ন ইনফিউশন, এটি সকাল থেকে আমরা প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি আজকে এবং টোটাল ট্রেড করে ফেলেছে দিন শেষে আজকে 18 কোটি 72 লাখ টাকা শেয়ার এবং সকাল থেকে ট্রেড হচ্ছে এই কোম্পানিটি 345 থেকে 377 টাকার মধ্যে এবং লাস্ট প্রাইস ছিল অরিয়ন ইনফিউশনের 349 টাকা 60 পয়সা। ডোমিনাস এটি দ্বিতীয় অবস্থানে আছে, ট্রেড হয়েছে এবং লাস্ট প্রাইস ছিল এই কোম্পানির 29 টাকা 10 পয়সা এবং এই কোম্পানিটি আজকে টোটাল ট্রেড করে ফেলেছে দিন শেষে 17 কোটি 67 লাখ টাকার মতো শেয়ার। 15 কোটি টাকার কিছু বেশি লেনদেন নিয়ে সিটি ব্যাংক এটি তৃতীয় অবস্থানে নেমে এসেছে এবং আজকে এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল কিন্তু 25 টাকা 20 পয়সা। স্কয়ার ফার্মা চতুর্থ এবং উত্তরা ব্যাংক পঞ্চম অবস্থানে রয়েছে। চট্টগ্রাম শেয়ার বাজারে সেখানেও কিন্তু আমরা সূচকের পতন দেখতে পাচ্ছি। সার্বিক সূচকটি সিএসপি সেটি আজকে 116 পয়েন্টের মতো টোটাল কমেছে এবং 13,877 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসিতে মাত্র 40 লাখ টাকার মতো শেয়ার এবং আজকে 154টি কোম্পানির টোটাল ট্রেড হয়েছে সিএসিতে, যার মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 92টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 41টি মাত্র বেড়েছে এবং 21টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। আমরা স্বর্ণের বাজার প্রসঙ্গে চলে যাব। দেশের বাজারে স্বর্ণের দাম শুক্রবার ভরিতে সর্বোচ্চ 1050 টাকা কমেছিল। এর পরের দিনই দাম আবারও 1050 টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরির দাম হচ্ছে এখন 2,27,856 টাকা। সকাল থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। প্রতি ভরি 21 ক্যারেটের দাম বেড়ে 2,17,534 টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম বেড়ে 1,55,423 টাকা বিক্রি হচ্ছে এখন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে যে বিশ্ববাজারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ কমে যাওয়াতেই মূল্য বৃদ্ধির নেপথ্যের কারণ আসলে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির শঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় বাজারে। পরিসংখ্যান বলছে যে 2025 সালের রেকর্ড 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হলেও 2026 সালের শুরুতেই কিন্তু 5 বার পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে 3 বারই বাড়ানো হয়েছে দাম। ক্রেতারা বলছেন যে লাগামহীন ঊর্ধ্বগতি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।